রওশন চৌধুরী এই শুনে হালকা কেসে ধমকে উঠলেন। শান, কি বলছো তুমি? মেয়েটার ব্যথা পেয়েছে আর তুমি ওর সাথে শয়তানি করছো? এই বলে তিনি আয়জাকে বললেন, যাও তুমি কি গাড়িতে উঠে বসো। আয়জা মাথা নত করে বিড়বিড় করে ঈশানকে বকতে বকতে গাড়িতে উঠলো। রওশন চৌধুরী ছেলের দিকে তাকালেন। ছেলেটা কয়েকদিন ধরে ঠোঁট কাটা কথা বলছে, কিন্তু এখন আয়জার সামনেও যে বলবে এটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। এখন যে ঈশান মিথ্যা বলেনি এটাও তিনি জানেন। রওশন চৌধুরী ছেলের দিকে এগিয়ে এসে বললেন, তোকে নিয়ে আর পারছি না, বিয়েটা দিয়ে দিতে হবে। ঈশান দোপাটি দাঁত বের করে হেসে বলল, তাহলে চলো এখনই যাই কাজী অফিসে। রওশন চৌধুরী দাঁত চেপে বললেন, বাবা আমি তোমার থেকে 2 দিনের সময় চাইছি, এরপরই তোমাকে কাজী অফিসে না কাজীর বাড়িতে এনে দিব। এই শুনে ঈশান আফসোসের সুরে বলল, তোমার দাদা ডাক শোনার জন্য 2টা দিনই পিছিয়ে গেল। রওশন চৌধুরী ছেলেকে কিছু বলতে যাবে, ঠিক তখনই ঈশান তাকে পাশ কাটিয়ে গাড়ি উঠে বসলো। আয়জা ব্যাক সিটে বসেছে, ঈশান তার পাশে বসেছে, আর রওশন চৌধুরী ড্রাইভারের পাশে সিটেই বসে আছেন। আয়জা অন্যদিকে মুখ করে আছে, ঈশানের দিকে ফিরেও তাকাচ্ছে না। এই দেখে ঈশানের কেমন একটা রাগ হচ্ছিল, কিন্তু তার বাবার সামনে কিছু বলতে পারলো না। এমনিতেও তখন চুম্মুর কথাটা বলেছিল, তখন ঈশান তার বাবার সাথে চুম্মুর কথাটা ইচ্ছে করে বলেছিল। আয়জা বিড়বিড় করে বকছে ঈশানকে। ঈশান কিছু বলতে না পারলেও বুঝতেই পারছে এগুলো তার জন্যই। ঈশান একটু পরই আয়জাকে জ্বালাতে আদুরের কণ্ঠে বলল, আয়জা রাগ করেছিস? আর রাগ করে থাকিস না, আমি তো তোর চাচাতো ভাই হই, তোর সাথে শয়তানি করতেই পারি। তুই আর রাগ করিস না, তোকে কালকেই ঘুরতে নিয়ে যাব, যা চাইবি তাই কিনে দেব। এই শুনে রওশন চৌধুরী মনে মনে বললেন, আমি একটা কথাই ভেবে পাচ্ছি না, এই ছেলে এত বিয়ের পাগল হলো কি করে। আয়জা ঈশানের কথাগুলো শুনে তখনও গাল ফুলিয়ে বসেছিল। ঈশান আয়জার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আজ বাড়িতে যাই, তোর খবর আছে। আর এখন যদি গাড়িতে বাবা না থাকতো তোর রাগ ভাঙানোর কোনো ব্যাপারই ছিল না। আধা ঘন্টা পরে গাড়িটা চৌধুরী বাড়ির সামনে থামলো। আয়জা সবার সামনে হন হন করে বাড়ির ভিতরে চলে গেল। ডাইনিং রুমে আমিনা চৌধুরী ও মাহমুদা চৌধুরী বসেছিলেন। এমন সময় আয়জা ঢুকলো। আয়জার মাথায় ব্যান্ডেজ দেখে আমিনা চৌধুরী ও মাহমুদা চৌধুরী দুজনেই দাঁড়ালেন। আমিনা চৌধুরী আয়জাকে ধরে উদাসীন কণ্ঠে বললেন, আয়জা কি হয়েছে, এমন মাথায় ব্যান্ডেজ করা, ব্যথা পেয়েছিস? আয়জা বলল, বড় আম্মু তোমার ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিল। আমিনা চৌধুরী বললেন, কি বলছো, খুব ব্যথা পেয়েছ? ঈশান ডাইনিং রুমে ঢুকতে ঢুকতে বলল, না মা, খুব ব্যথা পাইনি, একটু পেয়েছে। রওশন চৌধুরী ঈশানের পেছন পেছন ঢুকলেন। আমিনা চৌধুরী ঈশানকে বললেন, তুই তো ভালো করে ড্রাইভ করিস, তাহলে অ্যাক্সিডেন্ট হলো কি করে? রওশন চৌধুরী মনে মনে সংশয়ে আছেন। এখন যদি তার ছেলে তখনকার চুমুর কথা বলে দেয় তাহলে কথাটা বেশ লজ্জাজনক হবে। তাকে এখন কিছু একটা বলেই ছেলেকে সরিয়ে ফেলতে হবে। আমিনা চৌধুরী প্রশ্নের উত্তরই আয়জার সাথে সাথে বলে উঠল, শান ভাইয়া ড্রাইভ করার সময় সিগারেট খাচ্ছিল, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। এই শুনে সবাই ঈশানের দিকে তাকালো। ঈশান রাগী চোখে তাকালো আয়জার দিকে। আয়জা আমিনা চৌধুরীকে ধরে বলল, বড় আম্মু দেখো, সত্যি কথা বলে দিয়েছি বলে তোমার ছেলে কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। ঈশান কিছু বলবে তখনই রওশন চৌধুরী ঈশানের উদ্দেশ্যে বললেন, শান আমার সাথে একটু এসো, অফিসের কিছু কাজ আছে। ঈশান আয়জার দিকে একবার তাকিয়ে তার বাবার সাথে ঘটঘট করে চলে গেল। রওশন চৌধুরী নিজের রুমে আসার আগে ঈশান এসে বসে আছে। রওশন চৌধুরী রুমে এসে ঈশানকে বলল, শান আজ অফিসে যাইনি, আমি সবটা ম্যানেজ করেছিলাম, কালকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তোমাকে সেইখানে থাকতে হবে। ঈশান বলল, ঠিক আছে বাবা, আর শোনো, আজকে রাতে নওশাদদের সাথে কথা বলবো আইজার বিয়ের ব্যাপারে, তোমাকেও ডাকবো, তুমিও আমার সাথে কথা বলবে, আর আজকের এই ঝামেলাটা শেষ করে দেব। ঠিক আছে, আমি কথা বলবো। আইজা রাতের খাবার খেয়ে রুমে বসে আছে। এমন সময় নওশাদ চৌধুরী আসতে পায়ে আইজার রুমে ঢুকলেন। আইজা তার বাবাকে দেখে উঠে দাঁড়ালো। নওশাদ আইজার কাছে এসে বললেন, তোমার আম্মু বলল গাড়িটা নাকি অ্যাক্সিডেন্ট করেছিল, খুব ব্যথা পেয়েছ? না বাবা, খুব একটা ব্যথা পাইনি, আর শান ভাইয়ের সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। শানও কি খুব ব্যথা পেয়েছে? আমরা কেউই খুব একটা ব্যথা পাইনি। এই শুনে নওশান চৌধুরী মেয়ের মাথায় হাত রেখে বললেন, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কিচ্ছু হয়নি। আর খেয়েছ? হোম বাবা, খেয়েছি। তাহলে এখন ঘুমিয়ে পড়ো, আর জেগে থেকো না। আইজা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে বাবা। নওশান চৌধুরী কথা বলে চলে গেল। আইজা দরজা বন্ধ করে শুয়ে পড়ল। আজ ঈশান হাজার ডাকলেও দরজা খুলবে না। এর 20 মিনিট পরই ঈশান আসলো আইজার রুমের সামনে। কয়েকবার নক করার পরেও আইজা দরজা খুলল না। আজ ভীষণ কঠিন ভাবে রাগ করেছে। যতই নক করুক আজ আর দরজা খুলবে না। ঈশান আইজাকে আস্তে আস্তে ডাকলো, আইজা দরজাটা খোল। আইজা বিছানা থেকে নেমে দরজার কাছে গিয়ে আস্তে আস্তে বলল, আমি দরজা খুলবো না, খোল একটু, আমি ঘুমাবো না, ঘুমিয়ে পড়ো। ঈশানও পাল্টা চাল চাললো, কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে ঘুমা।
ঈশান আয়েজার রুমের সামনে থেকে চলে গেল তার বাবার রুমে। রওশন চৌধুরী ও আমিনা চৌধুরী বিছানায় বসে কথা বলছিলেন। ঈশান তার বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, বাবা তোমার গাড়ির চাবিটা দাও তো। রওশন চৌধুরী কপালের ভ্রু কুঁচকিয়ে বললেন, এখন গাড়ির চাবি দিয়ে কি করবে? রওশন চৌধুরী হাত বাড়িয়ে ল্যাম্প টেবিল থেকে গাড়ির চাবিটা নিয়ে ঈশানের দিকে এগিয়ে দিয়ে বললেন, এখন বাইরে যাবে আর্জেন্ট কিছু? ঈশান গাড়ির চাবিটা নিয়ে বলল, হুম, তোমার বৌমা রাগ করেছে, ওনার রাগ ভাঙাতে যাচ্ছি। এই বলে ঈশান চলে গেল। আমিনা চৌধুরী ছেলের কথা শুনে হতবাক। তিনি রওশন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলে তো দেখি এখনই আইজাকে বৌমা বলতেই বলছে। রওশন চৌধুরী বললেন, তোমার ছেলে কখন কি বলছে এর ঠিক নেই। আমিনা চৌধুরী কপাল ভাসিয়ে নিয়ে বললেন, মানে? রওশন চৌধুরী নড়ছড় বসে বললেন, তোমার ছেলে বিয়ের জন্য পাগল হয়ে গিয়েছে, মুখে যা আসতে তাই বলছে, লাজ লজ্জা সব ভুলে গিয়েছে। আমিনা চৌধুরী বললেন, মোটেও পাগল হয়নি, আর কি এমন লাজ লজ্জার কথা বলেছে? রওশন চৌধুরী মাথা নাড়িয়ে বললেন, ও কথা আমি বলতে পারবো না। এই শুনে আমিনা চৌধুরী হাসলেন। রওশন চৌধুরী বললেন, হেসো না, ছেলের কথা যখন শুনবে তখন হ্যাঁ হয়ে যাবে। আমিনা চৌধুরী হেসে বললেন, ছেলেকে ছেলের মতোই থাকতে দাও, এখন চলো ভাইয়ের সাথে কথা বলি। রওশন চৌধুরী বললেন, শান আসুক, এরপরই ওকে নিয়ে যাব। রাত 10টা। ঈশান আয়েজার রুমের সামনে এসে দরজা ধাক্কাচ্ছে। আয়েজা প্রায় ঘুমিয়ে পড়েছিল। এর মাঝে দরজা ধাক্কানোর শব্দে উঠেল। বিছানা থেকে নেমে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে এসে বলল, কি হয়েছে? এমন জোরে জোরে দরজা ধাক্কাচ্ছ কেন? ঈশান ধমকে উঠে বলল, দরজা খোল, না হলে কিন্তু খারাপ হয়ে যাবে। আয়েজা দরজা খুলে দাঁড়ালো। ঈশান ধমকা বাতাসের মতোই আয়েজার পাশ কাটিয়ে ভিতরে ঢুকলো। এতে আয়েজা রেগে গিয়ে ঈশানের দিকে তাকালো। ঈশান বিছানায় বসে আয়েজাকে বলল, দরজা লাগিয়ে দে। আয়েজা রেগে গিয়ে একটু শব্দ করে দরজা লাগিয়ে দিল। এরপরই ঈশানের দিকে এগিয়ে এসে বলল, কেন এসেছো এখানে? ঈশান গম্ভীর কণ্ঠে বলল, এখন কি আমার তোমার কাছে পারমিশনও নিতে হবে আসতে? আয়েজা চুপ করে রইল। ঈশান আয়েজার দিকে তাকিয়ে বলল, বল, আমার পারমিশন নিয়ে আসতে হবে। আয়েজা ঘুরিয়ে দাঁড়িয়ে বলল, না। আর এত রাগ করে থাকিস কেন? রেগে থাকবো না কি করব? তুমি তখন বড় আব্বুর সামনে কি বললে? ঈশান মুখ বাঁকা হাসি বুঝিয়ে বলল, ঠিকই তো বলেছি, আমার আবার মিথ্যা বলার অভ্যাস নেই, সত্যি বলেছি। ঈশান এই শুনে আয়েজার রাগ বেড়ে গেল। ঈশানের দিকে তেড়ে এসে বিছানায় থাকা বালিশে হাত নিয়ে ঈশানকে মারতে লাগলো। ঈশান আটকালো না। যদি এতে আয়েজার রাগ কমে তাহলে এমন হাজারটা মার খেতে রাজি। আয়েজা বালিশ দিয়ে মারতে মারতে ঈশানের উপর উঠলো। ঈশান আয়েজার 2 হাত ধরে বলল, এখন না মেরে অন্য কিছু তো করতে পারিস। আয়েজা থেমে গিয়ে বলল, অন্য কিছু মানে? ঈশান বাঁকা হেসে বলল, দেখ কই উঠেছিস, এখন না মেরে। ঈশানের মুখের বাক্যটুকু পূর্ণ হলো না। আয়েজা সাথে সাথে সরে গিয়ে বলল, তুমি খুব খারাপ হয়ে গিয়েছ, তোমাকে ভালো হওয়ার শেষ সুযোগ দিলাম। ঈশান আগের ন্যায় বলে উঠলো, ভালো না হয়ে কি করবো রে? আয়েজা সাথে সাথে বলল, ভালো না হলে বাবা যেই পাত্রের সাথে বিয়ে করতে বলবে তাকে বিয়ে করব। ঈশান মুহূর্তে রেগে গিয়ে বলল, কি বললি তুই? এই বলে ঈশান আয়েজার 2 হাত ধরে তাকে বিছানায় চেপে ধরলো। আয়েজা এতে ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে রইল। আয়েজার মুখ পানে তাকিয়ে ঈশানের সব রাগ সাথে সাথে উবড়ে গেল। আয়েজাকে না বকে আয়েজার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। রওশন চৌধুরী আর আমিনা চৌধুরী দুজনেই মিলে নওশান চৌধুরীর রুমে এলেন। রওশন চৌধুরী এগিয়ে এসে নওশান চৌধুরী ও মাহমুদা চৌধুরী দুজনকে বললেন, তারা এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে আয়েজার বিয়ের ব্যাপারে। মাহমুদা চৌধুরী রওশন চৌধুরীকে বিছানায় বসতে বললেন। তিনি পাশে একটা চেয়ার টেনে বসলেন। এর সাথে আমিনা চৌধুরীও বসলেন। রওশন চৌধুরী প্রথমে টুকটাক কিছু কথা বললেন। নওশান, আয়েজার বিয়ের ব্যাপারে আমরা কিছু কথা বলতে এসেছি। নওশান চৌধুরী বললেন, ভাই কি বলবে বলো, আর আমরাও তো তোমার কাছে কিছু কথা জানতে চাই, আগে তোমরা বলো। রওশন চৌধুরী সোজা গলায় বললেন, আয়েজার বিয়েটা আদনান সাদ কারো সাথেই দিতে চাই না। বলতে আমি আর শানের মা কেউই এতে ইচ্ছুক নই। কারণ হলো শান আয়েজাকে ভালোবাসে। যদি আয়েজার বিয়ে হয় শানের সাথেই হবে। নওশান চৌধুরী আর মাহমুদা চৌধুরী দুজনেই চোখাচোখি করলেন। তারাও এটাই ঠিক করেছিলেন, আয়েজার বিয়েটা শানের সাথে দিলে তারাও সব থেকে চিন্তামুক্ত হতেন। আর তার বড় ভাইও রওশন চৌধুরী যখন বলেছে, তাহলে এখন চোখ বন্ধ করে রাজি হওয়া যায়। রওশন চৌধুরী নওশান চৌধুরীকে বললেন, দেখ ভাই, আমি তোর বড় ভাই, তোর খারাপ আমি চাইবো না। আয়েজা শানের কাছে ভালো থাকবে, আর ওর থেকে দূরে বিয়ে দেওয়া কি দরকার? নওশান চৌধুরী বললেন, ভাই আমরাও এই চেয়েছিলাম, কিন্তু আয়েজা আর শান কি এতে রাজি হবে? বিশেষ করে শান আর আয়েজাকে একসাথে বসিয়ে কথা বলা দরকার। রওশন চৌধুরী মনে মনে বললেন, এমনিতেও ছেলে আবারও মুখে কিছু আটকাচ্ছে না, এর মধ্যে আবার সবার সামনে বসিয়ে কথা বললে মান ইজ্জত কিছুই থাকবে না। নওশান চৌধুরী মাহমুদা চৌধুরীকে বললেন, তুমি যাও তো শান আর আয়েজাকে ডেকে আনো। মাহমুদা চৌধুরী যাবে এমন সময় রওশন চৌধুরী আমিনা চৌধুরীকে কিছু একটা ইশারা করালেন। আমিনা চৌধুরীর সাথে সাথে মাহমুদা চৌধুরীকে থামিয়ে বললেন, মাহমুদা ওদেরকে ডাকিস না, দুজনই হয়তো ঘুমিয়ে পড়েছে, সকালেই ডেকে কথা বলবো, আর এতই উড়ো তারা নেই। এই শুনে রওশন চৌধুরী তপ্ত শ্বাস পেলে মনে মনে বললেন,
হাই উড়াতুরা নেই, তোমার ছেলেকে দেখেই বুঝে কতটাই উড়াতারা বাজিয়ে দিয়েছে। এখন সংকোচে আছি কালকে যে সবার সামনে আবার কিছু না বলবে। রওশন চৌধুরী আর আমিনা চৌধুরী নিজেদের রুমে এসে বসলেন। রওশন চৌধুরী ফোন বের করে ঈশানকে কল দিলেন। এই দেখে আমিনা চৌধুরী বললেন, এখন ওকে কল করছো কেন? রওশন চৌধুরী শ্বাস ফেলে বললেন, তোমার ছেলেকে বিয়ের খবরটা দিয়ে ঘুমাই, এতে যদি তোমার ছেলে নিশ্চিন্তে ঘুমায়। ঈশান কল ধরলো। রওশন চৌধুরী ওপাশ থেকে বললেন, শান ঘুমিয়ে পড়েছিস? শান বলল, আর চাচ্চুর সাথে কথা বলেছিলে? বলেছিলাম। রাজি করতে পেরেছ? সকালে তোমার আর আইজার সাথে কথা বলবে। ঈশান হেসে বলল, ঠিক আছে। পরের দিন সকালে সবাই একসাথে বসে কথা বলছে। ঈশানও সাথে ছিল। সবাই বিয়েতে রাজি। আইজা তখন নিজের রুমেই ছিল। নওশান চৌধুরী বলেছিলেন বিয়েটা কিছুদিনের মধ্যে সেরে ফেলতে। এই শুনে ঈশানও খুশি। সব কথা শেষ, মাহমুদা চৌধুরী ফাইজাকে কল দিলেন। ফাইজা কল ধরে বলল, হ্যালো মা, ভালো আছো? ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। তোর শ্বশুরকে কল দিলাম কিন্তু উনি ধরলো না। মা, আমার শ্বশুর একটু কাজে গিয়েছে। ও শোন, আমরা আইজের বিয়ে নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছি। ফাইজা একটু খুশি হলো। মনে মনে ভাবলো আদনানের সাথে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছে। মাহমুদা চৌধুরী বললেন, আমরা শানের সাথে আইজার বিয়ে দিব। ফাইজা সাথে সাথে বলল, কি শানের সাথে কেন? আর আদনান? আদনানের সাথে বিয়ে দিতে আমরা কেউই রাজি নই। কিন্তু মা, আদনান তো ওকে ভালোবাসে। মাহমুদা চৌধুরী হেসে বললেন, শানও আইজাকে ভীষণ ভালোবাসে। মা, তুমি কি বলছো? এইদিকে আদনান আইজার জন্য। মাহমুদা চৌধুরী ফাইজাকে থামিয়ে দিয়ে বললেন, আমি তোর শ্বশুরের সাথে কথা বলবো, ওনাকে বুঝিয়ে বললে উনি বিষয়টা বুঝবে। মা, আদনান খুব ভালো ছেলে, ওর সাথে আইজার ভালো থাকবে। তোমরা ভেবে দেখো মা, আমরা ভেবে সিদ্ধান্তটা নিয়েছি শানের সাথে আইজার বিয়ে হবে। আর আদনানের প্রস্তাবে বাড়ির কেউ রাজি নয়। এই শুনে ফাইজা বলল, মা, আইজা কি শানকে বিয়ে করতে রাজি? রাজি। ফাইজা ধপ করে বিছানায় বসে পড়ল। সাদমান ওয়াশরুম থেকে বেরিয়ে বলল, কি হয়েছে? কার সাথে কথা বলেছিলে? মা ফোন করেছিল। ও সাদমান, আইজার বিয়ে ঠিক হয়ে গিয়েছে শানের সাথে। সাদমান বলল, কি শানের সাথে? মা তাই বললো। সাদমান ফাইজার পাশে বসে পড়ল, ওনারা শানের সাথে বিয়ে ঠিক করেছে, তোমাকে এটা বলেছে? তোমার কোথাও ভুল হচ্ছে না তো? বিয়ে ঠিক হলে তোমার খালাতো ভাই সাদের সাথেই হবে, কিন্তু শানের সাথে এটা কি সত্যি? মা মাত্র বলল। আর এইদিকে আদনান, আমার না মাথায় কিছুই ঢুকছে না। ফাইজা মনটা খারাপ করে বসে রইল। সাদমান ফাইজার কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করো না, ওনারা আইজাকে বিয়ে না দিতে চাইলে কি করব বলো? সাদমান, এই কথাটা আদনান শুনলে কি হবে ভেবে দেখেছ? ছেলেটা কত আশা নিয়ে বসে আছে যে আমাদের বাড়ি থেকে কিছু একটা ওকে বলবে, আর এখন বলছে শানের সাথে আইজার বিয়ে। আইজা ভার্সিটি যাওয়ার জন্যই রেডি হয়ে নিচে আসছে। ঈশানও অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসছে। আইজা লজ্জায় ঈশানের সামনে গেল না, আমিনা চৌধুরী পাশে দাঁড়িয়ে রইল। আমিনা চৌধুরী দুজনকে দেখে মুস্কি মুস্কি হাসতেছেন। এরপরে ঈশানকে বলল, শান শান, আইজাকে তোমার সাথে নিয়ে যাও। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, আয় আমার সাথে। আইজা আমিনা চৌধুরীর দিকে একবার তাকিয়ে মাথা নত করে চলে গেল ঈশানের পেছন পেছন। ঈশান পিছিয়ে এসে আইজার হাত ধরলো। দুজনই হাঁটতে হাঁটতে গাড়ির কাছে এলো। ঈশান গাড়িতে উঠে আইজাকে বলল, ভার্সিটি যখন শেষ হবে আমাকে কল করবি। ঠিক আছে। ঈশান আইজাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল। অফিসে আসতে একজন এসে বলল তার বাবা তাকে কেবিনে দেখা করতে বলেছে। ঈশান নিজের কেবিনে না ঢুকে তার বাবার কেবিনে ঢুকলো। দেখলো কেবিনে তার বাবা চাচা দুজনেই বসে আছেন। রওশন চৌধুরী ঈশানকে বলল, শান বসো, তোমার সাথে কথা আছে। ঈশান বসে বলল, বলো। রওশন চৌধুরী একটা ফাইল ঈশানের দিকে এগিয়ে দিলেন। ঈশান ফাইলটা নিয়ে ভালো করে পড়ে দেখলো। রওশন চৌধুরী বললেন, আমি আর নওশান যখন কাজের সূত্রে ঢাকার বাইরে গিয়েছিলাম তখন তোমাকে সেইখানে প্রয়োজন ছিল। তখন তোমাকে বলিনি ফাইজের বিয়ে চলছিল, তাই এখন তোমাকে এই প্রজেক্টের ফাইনাল করে 2 দিনের জন্য ঢাকার বাইরে যেতে হবে। ঈশান ফাইলটা রেখে বলল, সবই তো দেখলাম, এখন তোমাকে যেতে হবে। তুমি সব ব্যবস্থা করো, এই প্রজেক্ট ফাইনাল করতে যা করা লাগবে আমি করব। এই প্রজেক্ট ফাইনাল করা খুব দরকার। নওশান চৌধুরী বললেন, কালকে সকালে বেরিয়ে পড়বে। বিকেলের দিকে সাদমান, আইজা ও আস্তাদ মির্জান তিনজনই বসে আদনানের আর আইজার বিয়ের খবরটা জানালেন। সব শোনার পরই আদনানের মনের অবস্থা ভালো নেই। আদনান নীরব হয়ে বসে আছে। পাশে সাদমান, ফাইজা আর আস্তাদ মির্জানও বসে আছেন। আদনানের এখন ইচ্ছে করছে আইজার সামনে গিয়ে কথা বলতে। আদনান চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়িয়ে বলল, বাবা আমি আসছি। আস্তাদ মির্জান দাঁড়িয়ে বললেন, এখন কোথায় যাবে? আইজাদের বাড়িতে। সাদমান আদনানের কাছে এসে বলল, তুই ওই বাড়িতে যাবি মানে? আদনান কড়া গলায় বলল, যাব। আমি আইজার সাথে কথা বলতেই ওই বাড়িতে যাব। আমি ওকে বলবো আমার ভুল কি, কিসের জন্য আমাকে রিজেক্ট করলো ও। সাদমান কিছু বলবে সেটা আদনানও না শুনে হন হন করে বেরিয়ে গেল। এইদিকে ঈশান আইজার রুমে না পেয়ে
এইদিকে ঈশান আইজাকে রুমে না পেয়ে নিচে এলো। এসে দেখলো আইজা ডাইনিং রুমে বসে টিভি দেখছে। ঈশান আইজার পাশে বসলো। আইজা, তোর সাথে কিছু কথা আছে। হোম বল। হোম বলো। কালকে আমি অফিসের কাজে ঢাকার বাইরে যাচ্ছি, 2 দিন পরে ফিরবো। আইজা ঈশানের দিকে ঘুরে বলল, তোমাকে যেতে হবে? বাবা বড় আব্বুকে পাঠিয়ে দাও। ঈশান হেসে বলল, আমাকে যেতে হবে। এই বলতে বলতে মাহমুদা চৌধুরী ডাইনিং রুমে এলেন। আইজা ঈশান থেকে একটু দূরে সরে বসলো। মাহমুদা চৌধুরী এগিয়ে এসে ঈশানকে বলল, শান, ফাইজা ফোন দিয়েছিল, এই বাড়িতে নাকি আদনান আসছে। ঈশান কপালে ভাঁজ এনে বলল, আদনান আসছে কেন? মাহমুদা চৌধুরী অস্থির কণ্ঠে বললেন, ফাইজা বলল যে তোর সাথে আইজার বিয়ে ঠিক হয়েছে শুনে আদনান রেগে গিয়ে বাড়ি থেকে বেরিয়ে হয়েছে। বের হওয়ার আগে নাকি বলে এসেছে ও আমাদের বাড়িতে আসছে আইজার সাথে কথা বলতে। ঈশান শক্ত গলায় বলল, আসুক, আইজা এখানে থাকবে, দেখি ও কি কথা বলে। মাহমুদা চৌধুরী বললেন, কোনো ঝামেলা করিস না, ও বাড়িতে কিন্তু ফাইজার বিয়ে হয়েছে। ঈশান মাহমুদা চৌধুরীর দিকে তাকিয়ে বলে উঠল, তোমরাও এখানে থাকবে। বলতে বলতে আদনান বাড়ির ভিতরে এলো। ঈশান আদনানকে দেখে উঠে দাঁড়ালো, সাথে সাথে আইজা উঠে দাঁড়ালো। আইজা আদনানকে দেখে শুকনো ঢোক গিলে ঈশানের হাত আঁকড়ে ধরলো। আদনান এগিয়ে আসতে মাহমুদা চৌধুরী কিছু না জানার ভান করে বলে উঠলো, আদনান, তুমি এই বাড়িতে কিছু হয়েছে? আদনান মাহমুদা চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলল, আন্টি, আমি আইজার সাথে কথা বলতে এসেছি। মাহমুদা চৌধুরী টের পেলেন এখন এখানে সাংঘাতিক কিছু ঘটতে পারে, তাই তিনি হাই তুলে আইজার বাবাকে ডাকলেন। ফাইজার বাবা বাহিরে এসো তো, দেখো আদনান এসেছে। আদনান মাহমুদা চৌধুরীকে পাশ কাটিয়ে সোজা আইজার সামনে গিয়ে দাঁড়ালো। এরপরে আইজাকে বলল, আইজা, আমায় কি ভালোবাসো না? আইজা ঈশানের দিকে তাকালো, এরপর আদনানের দিকে তাকিয়ে বলল, না, আমি আপনাকে ভালোবাসি না। আদনান বলল, কেন ভালোবাসো না আইজা? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, তাহলে অন্য কাউকে বিয়ে করতে রাজি হলে কি করে? আমি তো প্রস্তাব নিয়ে এসেছিলাম, এতে তো রাজি হতে পারতে। ঈশান চোয়াল শক্ত করে বলে উঠল, আদনান, তুমি এখন যাকে এই কথাগুলো বললে সে এখন আমার বউ, আর তুমি আরেকজনের হবু বউকে এমন কথা বলতে পারো না, আমি অনুমতি দেইনি। আদনান অসহায়ের চোখে ঈশানের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, হবু বউ, এখন তো আর আপনাদের বিয়ে হয়ে যায়নি, আপনি অন্তত আমার কষ্টটা বুঝুন, আমি আইজাকে ছাড়া থাকতেই পারবো না। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, তুই রুমে যা। আইজা ঈশানের হাত ছেড়ে দিয়ে চলে যাবে, ঠিক তখনই আদনান আইজার হাত ধরে বলল, আইজা, তুমি যেও না, তুমি এখন চলে গেলে আমি তোমাকে আর পাবো না। ঈশানের রাগ চরম পর্যায়ে উঠে গেল, চোখ বন্ধ করে কড়া গলায় বলল, আদনান, ওর হাত ছাড়ো, ওকে যেতে দাও। আদনান বলল, আমি ওকে যেতে দেব না, যদি যায় তাহলে আমার সাথেই যাবে। ঈশান ডান বাম না তাকিয়ে আদনানের কলার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই কি বললি আবার বল, তোকে অ্যালার্ট করিনি যে তুই ওকে ছেড়ে দে। মাহমুদা চৌধুরী এগিয়ে এসে ঈশানকে ধরে বললেন, শান, আদনানকে ছেড়ে দে, ও এই বাড়ির মেহমান। ঈশান তেতে উঠে বলল, কিসের মেহমান ও? আমি ওকে বলিনি আইজাকে ছেড়ে দিতে, ও শুনলো না কেন? আর ও আমার অনুমতি ছাড়া ওকে ছুঁইছে কেন? এই মুহূর্তে রওশন চৌধুরী ও নওশান চৌধুরী দুজনেই সিঁড়ি দিয়ে নেমে এসে ঈশানকে ধরলেন। ঈশান আদনানের সাথের কলার এমন করে ধরেছে কেউ ওকে ছাড়াতেই পারছে না। রওশন চৌধুরী ছেলেকে বললেন, শান, ওকে ছেড়ে দাও, আমি বিষয়টা দেখছি। ঈশান তার বাবার দিকে তাকিয়ে আদনানকে ছেড়ে দিয়ে বলল, লাস্টবার তোকে সাবধান করে দিচ্ছি, এরপরই এমন করলে তোকে খুন করে ফেলবো। আদনান তখন নওশান চৌধুরীর দিকে এগিয়ে এসে বলল, আঙ্কেল, আমি তো আগেই প্রস্তাব নিয়ে এসেছিলাম, আমার মধ্যে ভুল কি ছিল যার জন্য আমাকে রিজেক্ট করে দিলেন? ঈশান আদনানের দিকে তাকিয়ে রাগে ফুঁসছে। এই দেখে রওশন চৌধুরীর সাথে সাথে আমিনা চৌধুরীকে ইশারা করলেন ছেলের কাছে যেতে। আমিনা চৌধুরী ঈশানকে টেনে নিয়ে গেলেন, সোফায় বসালেন। আর রওশন চৌধুরী ও নওশান চৌধুরী আদনানকে নিয়ে বাড়ির বাইরে চলে গেলেন। আমিনা চৌধুরী ছেলের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি এত রেগে যেও না, আদনান বুঝিনি তাই এমন করেছে। ঈশান শক্ত গলায় বলল, বুঝিনি বলে কি এক ভুল বারবার করবে? আমি এইবার ছেড়ে দিয়েছি বলে পরের বার যে ছেড়ে দিব এটা ভুলে যাও। আর ওই ফাইজার শ্বশুর বাড়ি থেকে কেউ আইজার বিয়ে নিয়ে কোনো রকম কথা বলবে না। যদি আইজার বিয়ে নিয়ে কাউকে একটা কথা বলতে দেখি, ভুলে যাব সে কে হয় আমার। মাহমুদা চৌধুরী ঈশানকে শান্ত করে বললেন, তোর কথা চলবে, আমরা কেউ ফাইজার শ্বশুর বাড়ির লোকদের সাথে যোগাযোগ করব না, এমনকি ফাইজার সাথেও না। তুই এবার একটু শান্ত হ। আইজার এক কোণে দাঁড়িয়ে ঈশানকে দেখছে। এখন ঈশানের কাছে যেতেই ভয় হচ্ছে। মিনিট পাঁচেক পরে রওশন চৌধুরী ও নওশান চৌধুরী বাড়ির ভিতরে এলেন। মাহমুদা চৌধুরী দুজনের উদ্দেশ্যে বললেন, আদনান চলে গিয়েছে। নওশান চৌধুরী বললেন, চলে গিয়েছে, আমি আর ভাই ওর সাথে কথা বললাম। এরপরে নিজেই রেগে চলে গেল। ঈশান উঠে দাঁড়ালো। আমিনা চৌধুরী পিছ পিছ করে বলল, শান, আর রেগে যেও না। ঈশান আইজার দিকে তাকালো, এরপরে তার বাবার উদ্দেশ্যে কাট কাট গলায় বলে উঠলো, বাবা, আমি কালকে ঢাকার বাইরে যাচ্ছি, 2 দিন পরে ফিরবো। এরই মধ্যে যদি আদনান আবারও এসে এমন করে তখন
ওর কারণে আমি আয়েজাকে এই মুহূর্তে বিয়ে করতে চাই। রওশন চৌধুরী বললেন, কিন্তু এখন বিয়ে আর তুমি তো কালকে সকালে চলে যাচ্ছ। ঈশান বলল, বিয়েটা শুধু পড়িয়ে রাখো, আর আমি এই 2 দিন বাড়িতে থাকবো না, এর মাঝে যে আদনান আসবে না এর কোনো গ্যারান্টি নেই। ও যখন জানবে আয়েজাকে বিয়ে করে রেখে গিয়েছি তাহলে ও আর সাহস পাবে না আসার। নওশান চৌধুরী আর রওশন চৌধুরী বললেন, শান ঠিক বলেছে, তুই কাজীকে ডাক, বিয়েটা এখন পড়িয়ে রাখি, এরপরে শান ফিরলে দুমদাম করে বিয়ের আয়োজন করব। রওশন চৌধুরী সম্মিত জানালেন। আয়েজা বিয়ের কথা শুনে লজ্জা পেয়ে সাথে সাথে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। আয়েজা রুমে এসে বিছানায় বসে আছে। এমন সময় আমিনা চৌধুরী রুমে ঢুকলেন, হাতে একটা লাল টুকটুকে শাড়ি। তিনি এগিয়ে এসে আয়েজাকে শাড়িটা দিয়ে বললেন, এই শাড়িটা তোমাকে পরতে হবে। আয়েজা শাড়িটা হাতে নিয়ে বলল, বড় আম্মু আমি শাড়ি পরতে পারি না, আমি পরিয়ে দিচ্ছি। মাহমুদা চৌধুরী আয়েজাকে শাড়ি পরিয়ে দিয়ে আবারও নিজের রুমে চলে গেলেন। মিনিট 5 পরে তিনি চলে আসলেন আয়েজার কাছে। তিনি কিছু গহনা নিয়ে এসেছেন, এগুলো আয়েজাকে দিয়ে বললেন, দেখ তো এই গয়নাগুলো কেমন। এগুলো কিছু আমার আর কিছু তোর জন্য বানিয়ে রেখেছিলাম। আয়েজা কপাল কুঁচকে বলল, আমার জন্য বানিয়ে রেখেছিলে মানে? আমিনা চৌধুরী হেসে বললেন, আমার ছেলে যেই মেয়ের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করত তাকে আমি আগেই চিনতাম, তাই তার জন্য গয়নাগুলো বানিয়ে রেখেছিলাম। এই শুনে আয়েজা লজ্জায় চোখ নামিয়ে ফেলল। আমিনা চৌধুরী হেসে এগিয়ে এসে আয়েজা থুতনি ধরে সোজা করে বললেন, এখন গহনাগুলো সেই মেয়েকে পরিয়ে বউ বানাতে পারলে আমার মনের সকল আশা পূরণ হবে, এরপরে মরে গেলেও আফসোস নেই। আয়েজার সাথে সাথে মনটা খারাপ করে বলল, তুমি না বেশি বেশি বলো, মরার কথা বলবে না, তোমার কিছু হলে আমি কার কাছে থাকবো? এরপরে যদি এমন কথা শুনি তাহলে শান ভাইয়াকে বলে দিব, তখন বকা খাবে ভালো হবে। আমিনা চৌধুরী আয়েজার কথা শুনে হেসে বললেন, এখন শানকে ভাই বলা যাবে না মা। আয়েজা লজ্জা পেয়ে বলল, বড় আম্মু। এমন সময় মাহমুদা চৌধুরী রুমে এলেন, তার হাতেও কিছু জুয়েলারির বক্স। তিনি সেইগুলো আয়েজার কাছে দিলেন। আধা ঘন্টার মধ্যেই কাজী আসলেন। আয়েজা রুমে বিয়ে পড়ানো হলো। বিয়ে পড়ানোর শেষে নওশান চৌধুরী কাজীকে এগিয়ে দিতে বের হলেন। মাহমুদা চৌধুরী আয়েজাকে ধরে কাঁদছেন। আমিনা চৌধুরী তাকে নিয়ে অন্য রুমে চলে গেলেন। এখন ঈশান আর আয়েজার মাঝে রওশন চৌধুরী থাকা চলে না। তিনি ঈশানকে বললেন, শান তোমরা কথা বলো, এই বলে তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। শাহাদাত ঘুমিয়ে পড়ার জন্য মাত্রই বিছানায় এসে শুয়েছে। এমন সময় তার মা দরজা নক করলো। শাহাদাত বিছানা থেকে নেমে দরজা খুলে দিয়ে বলল, কি হয়েছে, ডাকছো কেন? সাহেরা খাতুন অস্থির ভঙ্গিতে বললেন, আয়েজার বিয়ে হয়ে গিয়েছে। কি? হ্যাঁ, তোর খালামণি মাত্র জানালো। কি বলছো তুমি? খালামণি ওই আদনানের সাথে আয়েজার বিয়ে দিয়ে দিল? আদনানের সাথে বিয়ে হয়নি, বিয়ে হয়েছে শানের সাথে। শাহাদাত উত্তেজিত স্বরে বলল, তোমার মাথা ঠিক আছে? কি বলছো তুমি? শানের সাথে আয়েজার বিয়ে? সাহেরা খাতুন বললেন, হুম, শানের সাথে আয়েজার বিয়ে হয়েছে। শাহাদাত বিছানায় গিয়ে বসে বলল, খালামণি কি আমার ভালোবাসা বুঝতে পারলো না? শানের সাথে আয়েজার বিয়ে দিয়ে দিল। আমি কি ওকে কম সুখে রাখতাম? আম্মু আমার মাথায় কাজ করছে না। আমি কালকেই তো খালামণির সাথে কথা বলে এলাম, কি করে এখন শানের কাছে বিয়ে দিয়ে দিল? সাহেরা খাতুন ছেলের পাশে বসে বললেন, বিয়েটা আল্লাহর হাতে, আল্লাহ কার সাথে কার মিল রেখেছে কেউ জানে না। আল্লাহ চেয়েছে তাই শানের সাথে আয়েজার বিয়ে হয়েছে। শাহাদাত নীরের গলায় বললেন, আম্মু আয়েজা আর আমার হলো না। সাহেরা খাতুন শাহাদাতের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করে, তুই কষ্ট পাস না। আম্মু আমার না বিশ্বাস হচ্ছে না, তুমি খালামণিকে আবারও একটু কল দাও না, আমি নিজের কানে শুনতে চাই। শাহাদাত এখন কল দিলেও তোর খালামণি উক্ত বদলাবেন না। আয়েজার বিয়ে হয়েছে শানের সাথেই হয়ে গিয়েছে। শাহাদাত বিছানার চাদর খামচে ধরে বলল, আম্মু আমি ওই শানকে ছাড়বো না। আম্মু ও আমার থেকে আয়েজাকে কেড়ে নিয়েছে, আমি ওই শানকে দেখে নেব। সাহেরা খাতুন বললেন, শাহাদাত আয়েজা তোর ভাগ্যে ছিল না, এ তো শানের কি দোষ? শাহাদাত শক্ত হয়ে বলল, আম্মু ভাগ্য আমার সাথে ছিল না, শান সব কেড়ে নিয়েছে। আমি ওই শানকে ছাড়বো না, আমিও দেখে নেব আয়েজাকে নিয়ে কিভাবে থাকে। আয়েজা বিছানায় চুপচাপ বসে আছে। রওশন চৌধুরী চলে যাওয়ার পরই ঈশান সোফা থেকে উঠে বিছানায় বসলো। আয়েজা ভালো করে ঘোমটা টেনে মাথা নিচু হাত কুচলাতে লাগলো। ঈশান আয়েজার হাত ধরে বলল, খুশি হসনি? আয়েজা লজ্জার মুখোশিতে বলে উঠলো, হুম হয়েছি। আয়েজার মাথা নিচু হয়ে আছে দেখে ঈশান মুচকি এসে বলল, আমার দিকে তাকাবি না? দেখবি না আমাকে? তোর স্বামী হই, তাকা আমার দিকে। আয়েজা নত মস্তিষ্ক নিয়ে এগিয়ে এসে ঈশানের বুকে মাথা রাখলো। ঈশান আয়েজাকে পিঠে হাত রেখে বলল, তুই আজ থেকে ঈশান চৌধুরীর বউ। আয়েজা মিটমিটিয়ে হাসছে। কিছুক্ষণ পর ঈশান কিছু একটা ভুলে যাওয়ার ভঙ্গিতে বলে উঠলো, দেখেছিস আমি না একটা জিনিস ভুলে গিয়েছি। আয়েজা মাথা তুলে বলল, কি ভুলে গিয়েছিলে? ঈশান হেসে বলল, নতুন বউকে যে বাসর রাতে গিফট দিতে হয় সেটাই ভুলে গিয়েছিলাম।
তুই একটু বস, আমি একটু আসছি। কোথাও যাবি না কিন্তু, ঠিক এমন করে বসে থাকবি। এই বলে ঈশান চলে যাবে অমন সময় আয়জা ঈশানের হাত ধরে নিচু সুরে বলল, তোমাকে একটা কথা বলার আছে। ঈশান পুনরায় আয়জার কাছে বসে বলল, বল। আয়জা কাপা কণ্ঠে বলল, আমি তোমাকে ভালোবাসি। এই শুনে ঈশান সাথে সাথে বুকুলের সুরে বলল, কি বললে, আবার বল। আয়জা মাথা নিচু করে বলল, আমি তোমাকে ভালোবাসি। ঈশান হেসে বলল, এই কথাটা শোনার জন্য আমি কি না কি করেছি, আর আজ তুই বললি। জানিস আজ আমার থেকে খুশি কেউ হয়নি। তুই একটু থাক, আমি আমার রুম থেকে আসছি। ঈশান অস্থির পায়ে বেরিয়ে গেল। আজ সে সত্যি খুব খুশি হয়েছে। আয়জা তাকে নিজ থেকে বলেছে ভালোবাসে। ঈশান নিজের রুমে এসে ল্যাম্প টেবিলের ডয়ার খুলে একটা ডায়মন্ডের রিং বের করলো। এটা এখন আয়জাকে উপহার দিবে। ঈশান রিংটা হাতে নিয়ে আয়জার রুমে এলো। আয়জা বসে আছে। ঈশান এসে আয়জার পাশে বসলো। তোর হাতটা দে। আয়জা হাতটা বাড়িয়ে দিতে ঈশান রিংটা বের করে পরাবে অমন সময় তার ফোন বেজে উঠলো। ঈশান রিংটা পরিয়ে ফোনটা বের করে দেখলো শাহাদাতের ফোন। ঈশান কল রিসিভ করতে ওপাশ থেকে শাহাদাত কান্নারত কণ্ঠে বলল, হ্যালো শান ভাইয়া, আমি শাহাদাত। হ্যাঁ বলো ভাইয়া, আমি আর রাজ একটু কাজে বেরিয়েছিলাম। ফেরার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছি। রাজ অনেকটা ব্যথা পেয়েছে। বাড়িতে বললে সবাই চিন্তা করবে। আমি একা একা কি করব বুঝতে পারছি না। আপনি একটু আসুন না। ঈশান বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা কোথায় আছো, লোকেশন দাও, আমি আসছি। এই বলে ঈশান কল কেটে দিয়ে আয়জাকে বলল, আয়জা তুই থাক, আমি একটু বাইরে থেকে আসছি। এখন বাইরে যাবে কেন? একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গিয়েছে, এসে তোকে বলবো। এই বলে শান চলে গেল। আয়জার উত্তর শোনার অপেক্ষা করলো না। এইদিকে শাহাদাত কল কেটে দিচ্ছে। তাচ্ছিল্য হাসি দিয়ে রাজকে বলল, রাজ শান আসছে। রাজ ফোন থেকে মাথা তুলে বলল, বলছিস? শাহাদাত রাস্তার পাশে এগিয়ে গিয়ে কয়েকটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, এই তোরা লাঠিগুলো নিয়ে যে যার পজিশন নে, ওকে লোকেশন দিয়ে দিয়েছি, ও আসতেই